কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আমরা অনেকেই আছি যারা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে প্রতিনিয়ত নিজেরাই হতাশ হই। অন্যের সঙ্গে সারাক্ষণ নিজেকে তুলনা করলে একে তো আপনার সকল শান্তি নষ্ট হয়ে যাবে, তার উপরে আপনি দুর্বল একজন মানুষে পরিণত হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থায়, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে রাত্রে বড় ছেলেকে পড়াতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে আর ঘুমাতেও অনেক লেট হয়েছে। তো যার কারণে হচ্ছে আমি সকালবেলা উঠেছি, কিন্তু আমার বাসার যে বাকি ৩ জন পার্সন তারা এখনও ঘুম থেকে ওঠেনি। তো এই জন্য আমি ভাবছি যে নাস্তা এগুলো পরে বানাবো। এখন আপাতত আমি আমার যে হাতের কাছে যে কাজগুলো সেগুলো করি। তো এখানে হচ্ছে গতকালকে ডিম নিয়ে আসছিল রাতে, তো ওটা তো আর রাতে পরিষ্কার করা হয়নি। তো এখন ভাবছি এটা পরিষ্কার করে নিই, তারপরে আমি নাস্তাটা বানাতে যাব। কোনো একটা সময় এমন ছিল যে আমিও সেই সকালে ঘুম থেকে উঠতাম না, অনেক বেলা করে ঘুমাতাম। তখন আসলে এই যে বাচ্চা-কাচ্চা ছিল না, একা থাকতাম। এখন দেখেন যত সামনে দিন যাচ্ছে তত কিন্তু দায়িত্ব বাড়ছে, কত কি বেড়ে যাচ্ছে। যার কারণে কিন্তু বাকি যে ৩ জন সদস্য তারা ঘুমোচ্ছে, কিন্তু আমি কিন্তু ঘুমাতে পারছি না। যার কারণে আর মাথার মধ্যে যদি আপনার টেনশন থাকে যে আমার কাজকর্ম আছে, আর আপনার যখন দেখবেন ঘাড়ের উপর কোনো দায়িত্ব এসে পড়েছে, তখন কিন্তু আপনি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবেন না। তো সকাল যখন হয়েছে তখন কিন্তু চেষ্টা করেছি যে আরেকটু সময় শুয়ে থাকি। আর শীতের সকালটা কিন্তু এমনিতেও একটু দেরি করেই উঠতে হয়, উঠতে ইচ্ছা করে না। তো তারপরেও ভাবছি যে না, ওরা ঘুমিয়ে আছে, এই ফাঁকে আমি অনেকগুলো কাজ এগিয়ে রাখতে পারবো। আসলে মেয়েদের জীবনটা এমনই, যখন মা বাবার কাছে থাকা হয় তখন কিন্তু রাজকন্যার মতো থাকে। আর যখন নিজের সংসার হয় বিয়ের পরে, তখন যতই আপনি এখানে শান্তি বিলাসে থাকেন না কেন, আপনি কিন্তু সেখানে রাজকন্যার মতো কখনোই নিজেকে রাখতে পারবেন না। তাতে আপনার হাজবেন্ড আপনাকে যতই ভালো রাখুক। তো যাই হোক, ওখানে ডিমগুলোকে পরিষ্কার করে রেখে তারপর ভাবছি যে তারা উঠে পড়বে, তার মধ্যে আমি ওদের জন্য একটা নাস্তা বানিয়ে ফেলি। এখনকার বাচ্চারা কিন্তু ফাস্ট ফুডের খাবারের প্রতি অনেক বেশি ঝুঁকে গেছে। বাচ্চাদের কথা বললে ভুল হবে, ছোট থেকে বড় সবাই কিন্তু ফাস্ট ফুড খেতে অনেক বেশি পছন্দ করি। তো আমার যে বড় ছেলের স্কুলে দেখা যায় যে সকালবেলা যে ওকে খাওয়া দাওয়া করে দিই, ও কিন্তু বাসা থেকে তেমন কোনো নাস্তা সবসময় নিয়ে যায় না। তো মাঝে মাঝে ওকে নাস্তা রেডি করে দিই। আমি যতই বলি যে না, বাসা থেকে তোমাকে ভালো খাবার দিই, ও সেটা নিতে চায় না। কারণ ওর ওখানে যে ক্যান্টিন আছে, ওখানে কিন্তু নানান ধরনের ফাস্টফুড খাবার, চাইনিজ এই ধরনের খাবার পাওয়া যায়। তো এই জন্য ও কিন্তু বাসা থেকে খাবার নিতেই চায় না। আমার মনে হয় ছোট অথবা বড়, আমাদের কিন্তু একটা দুর্বলতা কাজ করে বাহিরের খাবারের প্রতি। বাসায় আপনি যতই ভালো খাবার তৈরি করেন, বাহিরের রেস্টুরেন্ট এবং ফুটপাতের পাশে পাওয়া যে খাবারগুলো, ওগুলোর প্রতি আমাদের কিন্তু একটা দুর্বলতা থাকেই। তো ওকে বলছি যে বাবা, এখন থেকে তুমি মাঝে মাঝে বাসার খাবারটা নিয়ে যাও, আর মাঝে মাঝে তুমি ওখান থেকে ক্যান্টিন থেকে খাও, সেটা ঠিক আছে, কিন্তু রেগুলার তোমাকে সেই খাবার দেয়া যাবে না। এখনও কিন্তু ওদের বোর্ডের যে বইগুলো, ওগুলো কিন্তু এখনও দেয়া হয়নি, স্কুল থেকে বই পায়নি এখনও। তো লাইব্রেরি থেকে যে গাইডগুলো আমরা কিনে দিই, সেগুলো মোটামুটি ২-১টা নিয়ে তারপর কিন্তু এখন পড়া চলছে। বাকিটা কিন্তু অনলাইন থেকে নামিয়ে তারপর পড়তে হয়। তো যাই হোক, বলছি রেগুলার যখন দেখা যাবে যে তোমার ক্লাস শুরু হবে, তখন লম্বা একটা সময় তোমাকে স্কুলে থাকতে হবে। তো ওই সময়টা কিন্তু তুমি যদি ওই খাবার খেয়ে থাকো, পরে একটা অ্যাসিডিটির সমস্যা দেখা দেবে। আর আমার কাছে মনে হয় কি যে বাহিরের খাবার অভ্যাস করাটা অনেক দিক থেকেই খারাপ। এক তো বাচ্চার চাহিদা বেড়ে যাবে, সেই সাথে কিন্তু ওর শারীরিক একটা সমস্যাও দেখা দেবে, অসুস্থতা। তো আর আমার কাছে মনে হয় কি যে আপনার হাজবেন্ডের ইনকাম যতই যেমনই হোক না কেন, একটু হিসাব করে যদি আমরা চলি, তাহলে কিন্তু সংসারটা সুখে শান্তিতে করতে পারি। আর বাচ্চারা তো আবদার করবেই, কিন্তু বাচ্চাদের আবদারটা কিন্তু সবসময় আমাদের মা বাবা হিসেবে মেনে নেওয়াটাও ঠিক না।
তো ওখানে ওদেরকে ঘুম থেকে উঠানোর পরে নাস্তা করিয়ে তারপর কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর নাস্তাটা ধরিয়ে দিয়েছি। তো আসলে বাচ্চাদেরকে সবসময় আপনি যেভাবে মানুষ করবেন সেইভাবেই কিন্তু ওরা বড় হবে। তবে দেখা যায় যে যখন একটু বড় হয় তখন কিন্তু আপনার প্রত্যেকটা কথা যে ওরা শুনবে এমনটাও কিন্তু না। তারপরেও হয় কি যে বাচ্চাদের মন মর্জি মতো প্রত্যেকটা কথা আমাদের শোনা উচিত না। আর সংসার জীবনে একটু হিসেব করে চলতে হয়। প্রতিদিন যদি ওকে দেখা যায় বাহিরের খাবারে অভ্যাস করে ফেলি, এই অভ্যাসটা কিন্তু কোনো একটা সময় বদঅভ্যাসে পরিণত হবে। এক তো দুর্মূল্যের এই বাজার, সেইখানে যদি একটু হিসেব করে না চলি তাহলে কিন্তু দেখা যায় সংসার জীবনটাই একটা টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছোট ছেলেকে তার বাবার সাথে একটু বাসার নিচে পাঠিয়ে দিয়েছি যে একটু হাঁটাচলা করে আসো। আর এই ফাঁকে আমি আমার ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি। তো আপনারা তো অনেকেই জানেন ছোট্ট পরিসরে হলেও একটা বিজনেস নিয়েছি। তো মোটামুটি আকারে একটু সামনে এগোচ্ছে, তবে আপনাদের ভালোবাসা, সাপোর্ট, দোয়া এগুলো থাকলে অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো। আর যারা যারা এই ঘিটা অর্ডার করতে চান তারা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা, এখানে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর এই যে ঘিটা যারা যারা নেবেন আমার মনে হয় যে নেয়ার পরে কোনোভাবে হতাশাগ্রস্ত হবেন না, কারণ আমি নিজে এটা তৈরি করি। আর আমি বাহির থেকে তো ঘি খেয়েছি অনেক তৈরি করার আগে। তো বাহিরের ঘি দেখা যায় সবসময় যে ভালোটা হয় এমনটা না। আর আমি বলবো যে আমারটাই যে বেস্ট এটাও না, বেস্ট কোয়ালিটির ঘি বাহিরে পাওয়া যায়, তবে মানে হাতে গোনা কয়েকটা জায়গায়। তো আশা করছি যে আপনারা নিলে নিরাশ হবেন না। আমি নিজের হাতে যেহেতু এই কাজগুলো করি, তো 100% ওপারে যদি কোনো কিছু থাকে সেটাও আমি দিতে পারবো। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর অনেকেই আছে ফুড কালার ইউজ করে সৌন্দর্য বাড়ানোর জন্য। আমি কিন্তু এখানে কোনো ধরনের কালার ইউজ করি না, আর পুরোটাই কিন্তু দানাদার। তো আশা করছি যে আপনারা আমার সাথে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে গতকালকে কিন্তু 2টা আপু অলরেডি ঘি নিয়েছে। আলহামদুলিল্লাহ তারা ভালো একটা রেসপন্স দিয়েছে। ব্লগের যে মারুফা আপু আর হচ্ছে বাকির সংসারের আপু গতকালকে আমার কাছ থেকে ঘি নিয়েছে। তো আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন। আর আশা করছি আমার কাছ থেকে ঘি নিলে কোনোভাবেই আপনাদের খারাপ কোনো প্রভাব হবে না, সেই গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো, কারণ জিনিসটা যেহেতু আমি তৈরি করি। আর এখানে কিন্তু 1 কেজির একটা আর হাফ কেজির একটা পার্সেল রেডি হয়ে গেছে। যেহেতু বড় পরিসরে এখনো হয়নি, ছোট পরিসরে, তারপরেও চেষ্টা করছি। কতদূর কি যেতে পারবো বলতে পারি না। আপনি যখন কোনো কাজে নামবেন, আপনাকে যদি কেউ উৎসাহ পাশ থেকে না দেয়, দেখবেন যে আপনার সেই কাজের প্রতি যে একটা ইচ্ছা সেটা কিন্তু থাকবে না। কিন্তু কেউ যদি আপনার কাজের প্রতি একটা উৎসাহ দেয় যে না তুমি করো, পারবে বা কাজটা ভালো হবে, তাহলে কিন্তু সেই কাজের প্রতি আমাদের যে একটা ইচ্ছা শক্তি সেটা কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায়। তো আপনাদের ভাইয়ে বাসার নিচে গেছিলো আর এই সবজিগুলো নিয়ে আসছে, তো এগুলোকে এখন একটু গুছিয়ে রাখবো। এখনকার বাচ্চারা কিন্তু দেখবেন সবজি একদমই পছন্দ করে না, তাদের সবসময় মাছ বা মাংস বা বাহিরের খাবার এর প্রতি বেশি একটা নেশা থাকে। তো আমার বাসায় না তেমন একটা সবজি কেনা হয় না, খুবই সীমিত পরিসরে কেনা হয়। কারণ যতটুকু কেনা হয় তাও দেখা যায় যে বাসায় নষ্ট হয়ে যায় বা রান্না করলে সবটুকু খাওয়া হয় না। তো এই জন্য অল্প পরিসরেই কেনা হয়, কারণ হিসেব করে চলাটাই ভালো। কারণ বেশি অনেকগুলো কিনবো, রান্না করব, তারপর দেখা যাবে সেগুলো ফেলে দিতে হবে। তো অল্প অল্প কিনে খাওয়াই ভালো। আর গ্রামে দেখবেন আপনার কোনো কিছুর একটা অভাব থাকতে পারে, শহরে কিন্তু আপনি যেটা যখন চাইবেন তখনই পাবেন। তো এখন আমার একটু কাজ আছে, যার কারণে হচ্ছে এই যে কাঁচামরিচের বোটাগুলো আর ছাড়াতে পারছি না, এভাবেই বক্স করে রেখে দিই। দেখা যায় যখন একটু সময় বা সুযোগ হবে তখন আমি এই কাজটা করে নিব। এতদিন আমার শাশুড়ি আমার কাছে ছিল, সে কিন্তু আমার অনেক কাজে হেল্প করেছে। যখন আমি রান্না করতে আসতাম এই বাজার থেকে সবজি শাক যা কিছু নিয়ে আসতো সব কিছু কিন্তু কেটে ধুয়ে একদম গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতো। আর এখন আমি কিন্তু সেই দিনটা মিস করছি, যেহেতু এখন একা একা করতে হচ্ছে। এই যে পুঁই দানার যে ডাঁটাগুলো এগুলো কিন্তু আমি কখনো খাইনি। তো তাইফের বাবা বলছে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য নাকি খুবই উপকারী। তো ভাবছি ছোট ছেলের খিচুড়ির সাথে অ্যাড করে রান্না করে দিব, দেখবো যে ও খায় কিনা।
এতদিন যেহেতু বাসায় গেস্ট ছিল, তো একটা একটা করে থালাবাটি নামাতে নামাতে অনেকগুলোই জমে গেছে। তো দেখবেন কি যে যখন বাসায় কোনো গেস্ট আসে তখন কিন্তু আমরা থালাবাটিগুলো খুব সুন্দর করে নামিয়ে ইউজ করতে পারি, তখন আর কষ্ট হয় না। কিন্তু যখন মেহমান চলে যায় ওই থালাবাটিগুলো পরিষ্কার করে উঠিয়ে রাখতে যে এত অলসতামি লাগে, আমার মতো কার কার লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এতদিন হচ্ছে শ্বশুর শাশুড়ি ছিল, সেই সাথে আমার ননদ আসছিল, ননদের ছেলে মেয়ে তারাও ছিল। তো যাই হোক, অনেকগুলো থালাবাটি জমেছে, ধীরে ধীরে একটা একটা করে উঠিয়ে নিব। আসলে আমার এই কাজটা এত বেশি অলস লাগে সেটা আমি নিজেও আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার কিচেনে যেহেতু জায়গা খুবই কম, আর আমার কিচেনে যে একটা সিঙ্ক আছে, ও সিঙ্কের ভিতরে যদি এই থালাবাটিগুলো বেশি একটা মানে গাদাগাদি করে রাখতে যাই তাহলে কিন্তু দেখা যায় যে পরে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা নড়াচড়া করারও একটা সমস্যা। তো এই জন্য না আর কি ওখানে রাখতে যাইনি, অলসতামি হলেও আর কি কিছু করার নেই, উঠাতে তো হবেই। এই কাজগুলো কিন্তু আমি গতকালকে বা আরও 2 দিন আগেও করতে পারতাম, তো দেখা যায় অলসতামির কারণে কিন্তু ফেলে রেখেছি, আর ফেলে রাখতে রাখতে কিন্তু সেই কাজগুলো একটার সাথে আরও একটা মিলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তো জীবনে এমনই, আপনি যতই অলসতামি করবেন দেখবেন কি যে আপনার হাতের নাগালে যে জিনিসটা আপনি খুব সহজেই পেতে পারতেন সেই কাজটা কিন্তু অলসতামির কারণে অনেক দূরে চলে যায়। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।